এটা মাথায় রাখতে হবে। তো আজকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 47। তো 47 হচ্ছে 7 আর 4 11 মানে 2। তো কেতু এবং রাহু এই দুটির মিলনে চন্দ্র হচ্ছে। আমরা একটু ক্লাস অন্যদিকে ঘুরিয়ে দিলাম, কারণ আমাদের অন্তিমকাল বলতে 47 নম্বর ক্লাসে আমরা চলে গেছি। আমরা জটিল দিকে গেলে দেখতেছি যে আমরা অতি কঠিন হয়ে পড়তেছি, আমরা পারতেছি না। তো যখন পারতেছি না তখন আমরা একটু সহজভাবে এগিয়ে যাই। আগে একবার আপনারা লক্ষ্য করেছিলেন যে যখন ক্লাসে কারো মনোযোগ ছিল না, মনোযোগ আকর্ষণ করানো যাচ্ছিল না, তখনই কিন্তু আমরা যে 9টি গ্রহের প্রতিকার রহস্য নিয়ে আমরা কিন্তু ক্লাস করেছিলাম। তখন দেখা যাচ্ছে সবাই আনন্দে এবং হাসতে খেলতে আপনারা প্রতিকার পদ্ধতি শিখেছিলেন। ঠিক তদনুরূপ আজকে আমরা বিষয় হবে যে আজ শিখবো আমরা জটক বিচার। তো জটক বিচারের কয়েকটি পদ্ধতি আমি পঞ্জিকাতে দেখতে বলেছিলাম, ওখানে 5টি পদ্ধতি দেওয়া রয়েছে। সাধারণত আমরা দেখি যে জ্যোতিষ জগতে ম্যাক্সিমাম লোকেই রাশি দিয়ে জটক বিচার করেন, কিন্তু রাশির মার্ক কত আর রাশি থেকে কত পাওয়া যায়, তাছাড়া বাকি যে পয়েন্টগুলো রয়েছে জটক বিচারের জন্য আমাদের কোন কোন দিকে দেখতে হবে। দেখুন বোর্ডে অলরেডি আমি লিখেছি বর্ণকূট, বস্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট, গণকূট, রাশিকূট, নারীকূট। এই 8টি কূটের মিলনে সেই জাতক এবং জাতিকার বিবাহ কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, সন্তান সন্ততি নিয়ে তারা কেমন জীবন যাপন করবে, এই 8টি ভাগে ভাগ করে আমাদের বের করতে হবে। তাছাড়া এই 8টি ভাগের সঙ্গে আমাদের কিন্তু সূত্র লিখে নিতে হবে। এটি কিন্তু সূত্র, যেহেতু অষ্টকূট বিচার, তো 8টা কূট আমাদের বিচার করতে হবে। সেই সঙ্গে পাত্র পাত্রী উভয়ের জন্মকালীন, বিশেষ করে বৃহস্পতি প্রতিষ্ঠা কারক। আমরা আগেই জানি যে বৃহস্পতি প্রতিষ্ঠা যশ সম্মানের মালিক। তো সে বিবাহের পর কতটা প্রতিষ্ঠিত হবে, কতটা সুখী হবে, কতটা সমৃদ্ধিময় হবে। যেমন আমরা হাতের রেখায় কিন্তু পড়েছি বা শিখেছি যে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে। তো এই যে ক্রস চিহ্ন আছে কি নেই এটা তো আমরা জানি না, পাত্রপাত্রীর জটক বিচার করতে দিয়েছে। তাহলে সেই বৃহস্পতির ক্ষেত্রে ধরেন ক্রস চিহ্ন আছে, হয়তো পাত্রের আছে পাত্রীর নেই, বা পাত্রীর আছে পাত্রের নেই, কিন্তু সুখী না অসুখী দাম্পত্য জীবন এটি কিভাবে বিচার করব? তার জন্য কিন্তু দুজনেরই প্ল্যানেটে বৃহস্পতির অবস্থান সর্বপ্রথম দেখতে হবে। কারণ বিবাহের পর যদি আমরা মুখ থুবড়ে পড়ি, বৃহস্পতি যদি স্ট্রং না থাকে দুজনের, তাহলে কিন্তু দুজনের মধ্যে সেই বিবাহের পর তাদের ভাগ্যের উন্নতি হবে না, বা যে লক্ষ্মী দেবগুরু যদি উভয়ের সন্তুষ্ট না থাকেন, তাহলে ভাগ্য লক্ষ্মী গৃহে বাসা বাঁধবে না, আর বাসা না বাঁধলে তখন গৃহে শান্তি আসবে না। দ্বিতীয়ত দেখতে হবে শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, সম্ভোগ, গতিশক্তির মালিক। তো বিবাহ একটি প্রেম, মানব জীবনের গভীর প্রেমের যে নিগুড় বন্ধন, সেই বন্ধন তৈরি করবে শুক্র। যে শুক্রের মাধ্যমে দুজনের মধ্যে প্রেম হবে, সেই প্রেম থেকে আসবে শান্তি, শান্তির থেকে সুখ, সুখ থেকে ঐক্যতা, সকল কিছুই কিন্তু শুক্রের উপর নির্ভর করবে। এমনকি কতটা ধন ঐশ্বর্য ধরে রাখবে সেটি দুজনের শুক্রের অবস্থানের উপর নির্ভর করবে। তারা জীবনে কতটা সেই গোড়ায় যায়, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের মালিক হবে। তাছাড়া দেখতে হবে মঙ্গল থেকে মাঙ্গলিক দোষ বা মঙ্গল থেকে মঙ্গল দোষ, এগুলো কিন্তু আমরা দেখি। তো এই যে জাতক মাঙ্গলিক কিনা, জাতিকা মাঙ্গলিক কিনা, তার মঙ্গল দুষ্ট কিনা বা মঙ্গল হৃষ্ট কিনা, বা মঙ্গল বিশেষ করে শুভ কিনা, এই মঙ্গলের অবস্থান দেখতে হবে। তাহলে সেই মঙ্গল দেবে ধৈর্য, সাহস, মনোবল। একজন হয়তো দেখা গেল একটু রূঢ় কথা বললো, আর একজন উল্টে চড় মারলো, তো এইটা সেই চড় সহ্য করার ধৈর্য কতটুকু আছে। আবার আরেকজনের উপরে সাহস করে একটি কথা বলতে পারছে না, স্বামী স্ত্রী দুজনের মধ্যে, অথচ বলে ফেললে সহজে সমাধান হয়, কিন্তু এটি মুখ ফুটে বলতে পারছে না। এই সাহসটা দেবে কিন্তু মঙ্গল।
আবার ধৈর্য ধারণ করে যে শুনবে সেটিও ধৈর্য দেবে কিন্তু মঙ্গল। মনের যে বল যে আমরা বিবাহ করেছি বটতলায় জীবনযাপন করব, কিন্তু একদিন আমরা অট্টালিকা সম বাড়ি করব, এই ইচ্ছা আমাদের মধ্যে থাকতে হবে। সেই ইচ্ছা শক্তি কিন্তু এই মঙ্গল দেবে। যে মঙ্গল হয়তো এক টুকরো সম্পত্তি দিল, সেই সম্পত্তির উপর ইমারত দিল, ইমারতের উপর দেখা যাচ্ছে আরো আমরা ক্রমাগত ইয়ে করে আমরা ওই আর্কিটেক্ট দিয়ে কি ডিজাইন করে আমরা সুন্দর করে একটা বাসগৃহ বসবাস করলাম বা তৈরি করলাম, সেখান থেকে আমরা গাড়ি হাঁকালাম, এগুলোও কিন্তু মঙ্গল দেবে। তাছাড়া পাত্রপাত্রীর দশা অন্তর্দশা কাল, যে কোন দশা কোন অন্তর্দশায় তাদের বিবাহ হচ্ছে, সেই দশা অন্তর্দশা কালটি শুভ কি অশুভ, এই কয়েকটা দিক আমাদের লক্ষ্য করতে হবে। তো এই কয়টা দিক লক্ষ্য করলে আমরা জটক বিচার শিখতে পারব। এখন কিন্তু দেখেন আপনাদের ভিতর মনে হচ্ছে তাহলে এত দিকগুলো নজর রাখবো, এই জিনিসটা কিভাবে স্যার সহজ হবে? আপনি তো এটা সহজ মোটেই না, এটা অনেক কঠিন। তো এতগুলো জিনিস আমরা এক ক্লাসে কিভাবে শিখবো, এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু আপনাদের সাধারণত মনে আসবে। তো আমি যে শর্টকাট পদ্ধতি যেটা বলতেছি, আপনারা নোটগুলো নিয়েছেন কিনা, যে বৃহস্পতি শুক্র মঙ্গল দুজনের এই 3টা পয়েন্ট লিখে নিন, যে পাত্রপাত্রীর বৃহস্পতি শুক্র এবং মঙ্গলের অবস্থান দেখতে হবে। লিখে নিছি। আচ্ছা, পাত্রপাত্রীর দশা অন্তর্দশা বিচার করতে হবে। বিবাহকালীন দশা অন্তর্দশা মানে যখন বিবাহ হবে তখনই তো তারা জটক বিচার করতে আসবে, তখনকার দশা অন্তর্দশা কি বলছে বা প্রত্যন্ত দশা কি বলছে এটি দেখতে হবে, এটি আরেকটি নোট। আর হচ্ছে অষ্টকূটটা আমাদের বিচার করতে হবে। এই জায়গা কিন্তু সংক্ষেপে বললে, হ্যাঁ বলেন। প্রত্যন্ত দশা দেখতে হবে না? হ্যাঁ, প্রত্যন্ত দশা তো আপনি যে মাসে বিবাহ হচ্ছে সেই বিবাহের লগ্ন নিরূপণ যখন করবেন তখন এটি প্রত্যন্ত দশা দেখে তারপরে তার জন্য কোন লগ্নটি শুভ হবে সেই লগ্নটিও কিন্তু নির্ধারণ করে দিতে হবে জটক বিচারের মাধ্যমে। তাহলে দেখেন অনেক কঠিন বলে মনে হচ্ছে, সেই কঠিন জিনিসটাকে আমরা সহজ করার জন্য যাব। এই সকল কিছু বিচার করতে দুটো জিনিসের প্রয়োজন, সেই দুটো জিনিস কি কেউ বলতে পারবেন? এই সব বিচার করতে পাত্রপাত্রীর শুধু দুটো জিনিসের প্রয়োজন। স্যার, পাত্রের জন্ম তারিখ এবং জন্ম তারিখ, জন্ম সময়। স্যার, এটা তো গেল একটা সুন্দর কথা বলেছেন। তাহলে জন্ম তারিখটা আগে নিয়ে নিই, কিন্তু এইটার থেকে অধিক গুরুত্বপূর্ণ দুটি জিনিস আছে, সেই দুটি জিনিস আমরা পরে আসি। জন্ম তারিখ গুরুত্বপূর্ণ, জন্ম তারিখ নিই। এইটা আমরা লিখি পাত্র আর এটা লিখি পাত্রী। স্যার তারাকুট আর গ্রহমৈত্রী বুঝে বলবেন না বুঝে বলবেন না, আগে পাত্রের জন্ম তারিখ বলেন, একটা জন্ম তারিখ বলেন যে কোনো একজন, অথবা যে বিবাহ করবেন যে করেননি তার জন্ম তারিখও বলতে পারেন এখানে। দাদা মানস রায় বলুক, মানস রায় ঠাকুরগা, মানস রায় বিয়ে করে নাই। হ্যাঁ, তাহলে বলেন। ঠিক বলছেন স্যার নেন। বলেন বলেন। স্যার 26 তারিখ ফেব্রুয়ারি মাস। 26 তারিখ ফেব্রুয়ারি মাস। স্যার 1998। 1998 কয়টায়? স্যার সকাল মানে ভোর 5:45। 5:45। না স্যার 4টা, স্যার 4টা। ও 4টা 5টা একটা হলে হচ্ছে। হ্যাঁ, 4:45 AM জন্ম ঠাকুরগা। জি স্যার। আচ্ছা, জন্ম ঢাকা করে দিই, সবাই আবার ইয়েতে পাবে না। এইবার পাত্রী যে বিবাহ করেননি তার একজন নাম বলেন, তার জন্ম তারিখ বলেন। নাম বলার দরকার নেই, জন্ম তারিখ বলেন। প্রিয়াঙ্কা বলো তুমি। তন্নি হালদার তো বিবাহ করেনি, তন্নি হালদারের জন্ম তারিখ বলুন। 6/4/2002 মানে 6
42002 কয়টা? হ্যাঁ হয়েছে, 0604 লাগবে না। এবার স্যার কয়টা? দুপুর 12টা 45। 12টা 45 PM। এটাও ঢাকা দিলাম। এইখানে তাহলে দুটি ছক তৈরি করে ফেলেন, তারপরে দেখেন কোন জিনিসটা প্রয়োজন। আমি বললাম দুটি জিনিস মাত্র প্রয়োজন জোটক বিচার করতে, সেই দুটো জিনিস কি সেটা বের করতে হবে আমাদের। ছক তৈরি করুন। 26শে ফেব্রুয়ারি 1998, 4:45 AM, ঢাকা। এত সময় কেন লাগে? স্যার এটা হচ্ছে মকর লগ্ন। 26 ফেব্রুয়ারি 1998 মকর লগ্ন। মকর লগ্ন, লগ্নে শুক্র, লগ্নে শুক্র। তারপর কুম্ভে চন্দ্রকেতু, রবি। চন্দ্র কেতু, সবাই প্ল্যানেটটা বসায় নিন। রবি, হ্যাঁ। তারপর মিনে শনি মঙ্গল। বুধও আছে স্যার, চন্দ্রের সাথে বুধ আছে। বুধ আছে, সরি স্যার, হ্যাঁ। তারপর মিনে শনি মঙ্গল। শনি মঙ্গল। আর কুম্ভে আর সিংহে রাহু। সিংহে রাহু। নাম্বারিং করে সবটাকে বসায় নিন এবং পাত্রীটা বলেন। পাত্রটা বের করে নি স্যার। তো নিহালদারি তো বলে দিতে পারে দ্রুত, তার মুখস্থ নেই। হ্যাঁ স্যার বলতেছি। হ্যাঁ বলেন। স্যার আমারটা কুম্ভে বৃহস্পতি আছে। কুম্ভে আবার বৃহস্পতি স্যার আছে? আমারটা ও বাবা, একেবারে জড়িয়ে গেছে কুম্ভ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার কর্কট লগ্ন। কর্কট লগ্ন, বাহ। হ্যাঁ, তারপরে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর ফাঁকা। হ্যাঁ, চতুর্থ ঘর ফাঁকা। পঞ্চমে কেতু। পঞ্চমে কেতু। ষষ্ঠ ফাঁকা। হ্যাঁ। সপ্তমে চন্দ্র। চন্দ্র। অষ্টমে ফাঁকা। হ্যাঁ। নবমে রবি, বুধ। হ্যাঁ। দশমে শুক্র। হ্যাঁ, শুক্র। একাদশে রাহু, শনি, মঙ্গল। আর দ্বাদশে বৃহস্পতি। এই প্ল্যানেটের মধ্য থেকে তাহলে আমাদের দুটি জিনিস খুব দরকার এই জোটক বিচারের জন্য। সেই দুটি জিনিস কি?
স্যার গ্রহমৈত্রীটা কি দরকার আছে? গ্রহমৈত্রী স্যার একটা লাগবে জোনি আর একটা লাগবে গণ। আমার ব্যক্তিগত হিসাবে স্যারেরটা এগুলো তো সব লাগবে। দেখেন বর্ণ লাগবে, বর্ষ লাগবে, তারা লাগবে, জনি লাগবে, গ্রহমৈত্রী লাগবে, গণ লাগবে, রাশি লাগবে, নারী লাগবে। তার মধ্যে দুটো জিনিস থেকে সব বের হবে। সেই দুটো জিনিস কি? স্যার নক্ষত্র। জন্ম নক্ষত্র স্যার। হ্যাঁ দেখেন সুন্দর, নক্ষত্র। আর একটা জিনিস কি লাগবে? রাশি। তাহলে রাশি আর নক্ষত্র এই দুটো জিনিস কিন্তু লাগবে এই 8টা জিনিস বের করতে, আর কিছু লাগবে না। তাহলে দেখেন আমরা ওই যে রাশির স্ফুট কত গুরুত্বপূর্ণ এবার ভেবে দেখুন। নক্ষত্র যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অষ্টকূটের কিন্তু একেবারে মানে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। ভেবে দেখেন, রাশির স্ফুট আমরা বের করতে ঘরে বসে চর্চা করেছেন অনলি 3 জন, যা আমার কাছে আসছে। তাহলে এবার ভেবে দেখুন, রাশির স্ফুটটা যদি সঠিক না বের করতে পারেন তাহলে আজকে এই দিনে অষ্টকূট বিচার কিভাবে হবে এটা ভাবতে হবে। গেল কারেন্ট চলে। তাহলে দেখুন রাশির থেকে আসবে আমাদের নক্ষত্র। তাহলে এই যে পাত্র এবং পাত্রী, কুম্ভ রাশি, পাত্রের নক্ষত্র কি? কুম্ভ রাশির নক্ষত্র কি? মানস রায়। দেখে নিচ্ছি স্যার। আর হচ্ছে মকর রাশির নক্ষত্র কি? স্যার শ্রবণা। শ্রবণা। শ্রবণা কত নম্বর নক্ষত্র? 22 নম্বর। 22 নম্বর। 22 নাম্বার। আর স্যার এটা ধনিষ্ঠা নক্ষত্র, ওই পাত্রটা। হ্যাঁ, পাত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। কত নাম্বার? ধনিষ্ঠা হইল স্যার কত, 23 নি? 23 নম্বর। 23 নাম্বার নক্ষত্র। এইবার দেখেন আপনাদের যে 4টা পৃষ্ঠা পাঠিয়েছি, ওই 4টা পৃষ্ঠায় দেখুন এক একটা করে আমরা ওই জায়গায় যে পৃষ্ঠা পাঠিয়েছি ওই পৃষ্ঠা অনুযায়ী বের করব। প্রথমে দেখেন একটা ছোট্ট পৃষ্ঠা পাঠিয়েছি যেটা গণ নির্ণয়, যদিও একটু উল্টে পাল্টে যাচ্ছে পেজ পাঠানো অনুযায়ী, তো প্রথম অনুযায়ী যাই। দেখেন গণ নির্ণয় একটা পেজ পাঠিয়েছি, ওখানে 1 2 3 তিনটে নাম্বার দেওয়া আছে। একদম ছোট্ট একটা পেজ পাঠিয়েছি, এতটুকু। হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ স্যার পাইছি। পেয়েছেন? দেখেন ওখানে 1 নম্বরে দেওয়া আছে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা কিংবা রেবতী হয় তাহলে জাত ব্যক্তি দেবগণ। দেখছেন? হ্যাঁ স্যার। তাহলে এই কয়টার মধ্যে কি পড়লো? ধনিষ্ঠা পড়েছে বা শ্রবণা পড়েছে? ওই দেখেন শ্রবণা পড়েছে, মানে পাত্রের শ্রবণা পড়েছে। পাত্রের গণ কি? দেবগণ। দেবগণ। আমাদের জায়গা তো কম হয়ে যাবে, এখন কি করব? লিখে রাখি এখানে দেবগণ। স্যার বোর্ডটা ভালো করে দেখা যাচ্ছে না স্যার। কারেন্টই তো নেই। ও আচ্ছা দেখি, ব্যবস্থা করছি। হ্যাঁ, এইবার পাত্রের ধনিষ্ঠা নক্ষত্র দেখেন কোন জায়গায় পড়েছে? 2 নম্বর পয়েন্ট। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট। যদি জন্ম নক্ষত্র কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা কিংবা শতবিশা হয় তাহলে দেবারি বা রাক্ষসগণ। তাহলে পাত্র পেল রাক্ষসগণ বা দেবারিগণ। আমরা রাক্ষসী লিখি, কেননা রাক্ষস নামেই কিন্তু থাকে পঞ্জিকাতে, তো আমরা রাক্ষস। দেবারি, দেবারি শব্দের অর্থ কি স্যার? দেবারি আর রাক্ষস একই। দেব থেকে দেবারি মানে দেব থেকে পৃথক হয়েছে সে। এই সব কটার দেবের ওরি মানে দেবের শত্রু।
দেবের কোন শত্রু নেই। ধুর, মুছতে যে এমন ভয় মুছলাম তার জায়গা নেই। বাবুলদা, রাক্ষসগণ আর দেবারিগণ একই কথা। দাদা যে সাইডে লেখতে আছেন দেখা যায় না বোর্ড। একটু জায়গা বানাচ্ছি, আপনাদের ঘুরায় দেখাবো। এই যে দেখেন, তাহলে আমরা প্রথম কি বের করলাম? রাশি। প্রথম আমরা রাশি লিখি। এখানে তো আমাদের দুইটি ঘর বানাতে হবে, একটা পাত্র একটা পাত্রী। এই বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রীকূট, গণকূট, রাশিকূট, নারীকূট। তাহলে আমরা রাশি পেলাম। ঘরগুলোকে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিই, আপনাদের লিখতে সুবিধা হবে। দেখেন, এইবার প্রথম আমরা রাশিটাকে লিখে নিই। তাহলে রাশিতে আমরা পেলাম, ছেলের রাশি পেলাম, এইটা হচ্ছে পাত্র আর এই হচ্ছে পাত্রী। তাহলে রাশি পেলাম কুম্ভ, এখানে কুম্ভ লেখেন। আর হচ্ছে ওই মকর, রাশি পেলাম মকর, পাত্রী পেলাম মকর। এইবার তারা মানে নক্ষত্র পেলাম কি? নক্ষত্র পেলাম হচ্ছে ধনিষ্ঠা, পাত্রের পেলাম ধনিষ্ঠা, আর পাত্রীর পেলাম হচ্ছে শ্রবণা। এই আর হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? গণ পেয়ে গেলাম। গণ পেলাম হচ্ছে পাত্রের হচ্ছে রাক্ষসগণ। ঘরে বসিয়ে ফেলেন, যার যার ঘরে বসিয়ে ফেলেন রাক্ষসগণ। আর পেলাম পাত্রীর পেলাম দেবগণ। দেখেন, তিনটা কিন্তু আমরা বের করে ফেলেছি না? 8টা কূটের 3টা কূট বের করে ফেলেছি না? কারেন্ট গেল নাকি গেল দেখি একটু। কারেন্ট কি চলে গেছে? আর কারেন্ট ছাড়া স্যার এইভাবে কষ্ট দেখা যায় সুন্দর, কারেন্ট থাকলে স্যার একটু বোঝা যায় না। ও, বোঝা যায় না। তাহলে দেখেন, এখন স্যার বোঝা যায় ভালো। হ্যাঁ, আমরা 3টা কিন্তু বের করে ফেলেছি। এইবার দেখেন, তারপরের পৃষ্ঠা পাঠিয়েছি বর্ণ নির্ণয়। বর্ণ, এখানে বর্ণকূট দরকার আছে না আমাদের 1 নম্বরে? বর্ণকূট দেখছেন? স্যার, ছোট পৃষ্ঠার পরে যেটা পাঠিয়েছি দেখেন, ওইটা হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ দেখেন, ওখানে লেখা আছে বর্ণ 4 প্রকার: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। লেখা আছে না? তাহলে কর্কট, ছেলেরটা হয়েছে স্যার শূদ্রবর্ণ। এই যে, তাহলে ওটা কি রাশি? ছেলেরটা কুম্ভ রাশি। কুম্ভ রাশি শূদ্র বর্ণ লিখে ফেলেন। ছেলের হচ্ছে শূদ্র বর্ণ। এই তো বের করে ফেলতেছেন, কত দ্রুত দেখেন। আর হচ্ছে পাত্রীটা কি বর্ণ? মকর রাশি, বৈশ্য বর্ণ। এই যে বৈশ্য লিখে ফেললাম। এবার বর্ণর পরে লাগবে বর্ষকূট। বর্ষকূট কি পাঠিয়েছি আপনাদের কাছে? বৈশ্যবর্ণ স্যার বলতে এটা কি সান্নারে জুনি নারে নিটা? হ্যাঁ, জনি। জনিতে পরে আসি, জনিতে আসেন। এইবার জনি হচ্ছে তারা জনি কূট বের করেন। ওর পরেরটা জনি নির্ণয় আছে দেখেন।
দেখেন জন্ম নক্ষত্র অশ্বিনী হলে ঘটকজনী, ভরণী আর রেবতী হলে, অশ্বিনী ও শতবিশা হলে ঘটকজনী, ভরণী রেবতী হলে হস্তিজনী, তারপরে কৃত্তিকা পুষ্যা হলে মেষজনী, রোহিণী মৃগশিরা হলে সর্পজনী। এভাবে আছে। তাহলে আমাদের নক্ষত্র কি ওখান থেকে বের করেন। নক্ষত্র এটা আমি আছে এখানে বের ধনিষ্ঠা, করিনি। স্যার ধনিষ্ঠা সিংহ। সিংহজনী। সুন্দর। হ্যাঁ স্যার। ধনিষ্ঠা হচ্ছে সিংহজনী, এই বের করে ফেললাম। এইবার শ্রবণা প্রবণা বানরজনী। বানরজনী। সবাই যদি না বোঝেন তাহলে ওই পৃষ্ঠার দিকে তাকায় নিয়েন। এইবার আমরা জনি বের করলাম, তারপরে কি থাকবে? গণ, বর্ণ, স্যার, আমি জনি, নারী। জনিটা লিখে নেই, জনিটা স্যার জনিটা একটু বলেন স্যার। এই জনি পাত্র হবে হচ্ছে কি জনি? সিংহ, আর পাত্রী হচ্ছে বানর। সিংহজনী কোথায়? সিংহজনী কোথায় দেখেন? একেবারে লাস্ট পেজে, যেখানে নারী নির্ণয়ের উপরে দেখেন ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে সিংহজনী। এদিকে তো জনি নির্ণয় 14টি। ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ একেবারে লাস্ট লাইনে চলে যান। জনি নির্ণয়ের পরে আর একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে, সেই পৃষ্ঠায় যান। সবাই পাইছেন ওটা খুঁজে? এটা আমিও পাইছি না স্যার। সে কি? পাওয়া গেছে স্যার পরের পৃষ্ঠায়। হ্যাঁ, পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় দেখেন প্রথম আছে পূর্বাষাঢ়া এবং শ্রবণা হলে বানর বা শাখা মৃগজনী, তারপরে উত্তরাষাঢ়া হলে নকুলজনী, নকুল মানে বেজি, আর ধনিষ্ঠা বা পূর্ব ভাদ্রপদ হলে সিংহজনী। পেয়েছেন? স্যার এখানে তো স্যার একটা আছে অভিজিৎ নক্ষত্র। অভিজিৎ নক্ষত্র নেই আমাদের। পেয়েছেন? আমি তো স্যার একটা পেয়েছি, জনিনের ফার্স্ট পেজটা পাইছি, আর একটা হ্যাঁ, এটা পরে না। ওর পরের পেজ, পরে যেটা পোস্ট করেছি ওই পেজে যান। হ্যাঁ এটা তো জনি নারী ক্ষত্রিয় বর্ণ। না, প্রথম, একেবারে প্রথম উপরে। হ্যাঁ 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 স্যার পাইছি। ধরো এই যে ওই রাশি দেওয়া আছে, ওখানেও আছে ওই যে মকর কুম্ভ পরপর দেওয়া আছে না, তারপর মানে রাশি, জন্ম নক্ষত্র, গণ, বর্ণ, হ্যাঁ, নকুল জনি। নকুলজনী, হ্যাঁ। তারপরে ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ সিংহজনী। পেয়েছেন? তত্ত্ব দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা পাওয়া জনি গেছে। পেয়ে গেছি। তাহলে এবার বাকি আছে আমাদের কি? নারী। দেখেন নারী, লাস্টে নারীতে চলে যান। বর্ষ বর্ষ পরে আসতেছি, বর্ষেরটা দেওয়া হয়নি আপনাদের। নারী তো স্যার তার এখানে পাত্র আর্ধনারী, মধ্যনারী। মধ্যনারী, পৃষ্ঠা পাত্র নারী। মধ্য নারী আর পাত্রী পৃষ্ঠ নারী। হ্যাঁ, তাহলে কিভাবে হলো? স্যার এই যে সাকেই দেওয়া আছে এখানে, নক্ষত্র সংখ্যা 23। নক্ষত্র সংখ্যা 23, হ্যাঁ, 23 হচ্ছে মধ্য নারী। মধ্য নারী, হ্যাঁ, তাহলে আর 22 পৃষ্ঠ নারী। এই তো সুন্দর। বললাম না, বই বগল ডাবা করলে শিখতে সহজ। এই পৃষ্ঠ নারী সবাই বুঝছেন তো? হ্যাঁ, নারী কিভাবে হলো? স্যার নারীটা আরেকবার স্যার প্লিজ। হ্যাঁ, নারী নারী নারীটা ওই যে আপনার দেখেন নারী নির্ণয় আছে 3 প্রকার নারী, আদ্য, মধ্য এবং মধ্য, পৃষ্ঠ পৃষ্ঠ। নারী। জি। সারণী নাম্বার 7 দেখেন দেওয়া আছে। হ্যাঁ ওখানে দেখেন 1 নম্বর নক্ষত্র আদ্য নারী, 2 নম্বর মধ্য নারী, 3 নম্বর হচ্ছে পৃষ্ঠ নারী। এগুলো ক্লাস কিন্তু স্যার এটা কি করাইছিলাম নক্ষত্র আগে। নাম্বার? হ্যাঁ, নক্ষত্র নাম্বার। আচ্ছা আমরা ঠিক ক্লাস আছে। কিন্তু করিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে আদ্য মধ্য পৃষ্ঠ নারী কিন্তু আমরা করিয়েছিলাম। হ্যাঁ 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 স্যার হ্যাঁ, এই সেইটা। তো নক্ষত্র সংখ্যা অনুযায়ী আমাদের মধ্য নারী হচ্ছে পাত্রের, আর পাত্রীর হচ্ছে পৃষ্ঠ নারী। এটা পেয়ে গেছি। তাহলে বাকি আছে আমাদের গ্রহ মৈত্রী, গ্রহ মৈত্রী আর হচ্ছে বর্ষ।
এই দুটো তো পাঠাইনি আপনাদের মনে হয়? না, এই দুটো আসেনি। হ্যাঁ, এই তো ওই দুটো তো বিপদ এখন, ওই দুটো তো Recording stopped. ওই দুটো সূত্র তো আপনাদের দেইনি, সূত্র তো নেই আমার কাছে, এই সহজ সূত্র নাই। এইবার তো ওই পঞ্জিকার পেজ খোঁজা লাগবে। আচ্ছা, আমি পেজ খুঁজি আর এর ভিতর আপনারা শিখতে লাগেন, তারপরে আমি পেজ খুঁজে বের করি, বের করে সেই জায়গায় দেখাই, তাহলে সুবিধা হবে। এর আগে আপনারা বের করতে লাগেন। এর আগে প্রত্যেকের কাছে সফটওয়্যার আছে, বুঝলেন? সফটওয়্যার আছে না প্রত্যেকের কাছে? আছে। এইবার সফটওয়্যারে যান আপনারা 26 ফেব্রুয়ারি 1998, আগে যান পাত্রে 4:45 AM ঢাকা, এইটা সফটওয়্যারে যেয়ে দেন, আগে বের করেন, আমি ওইটা বের করতে লাগি। স্যার পঞ্জিকায় 169 পৃষ্ঠা। 169 পৃষ্ঠা? জি স্যার। 169 হবে কেমনি? 169 বর্ণকূট বর্ষকূট, হ্যাঁ এই যে, হ্যাঁ সুন্দর, সঠিক বের করেছেন। তো এই যে বর্ষকূট সিংহ রাশি ভিন্ন যাবতীয় রাশি দ্বিপাদ রাশির, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, কন্যা ও ধনু পূর্বার্ধ রাশির বর্ষ রাশি। তাহলে বর্ষ রাশি কত পৃষ্ঠা পত্রিকার? 169 পৃষ্ঠা, 169 পৃষ্ঠা। এই যে এটা গ্রুপে দিয়ে দিই আপনাদের। তাহলে বর্ষকূট লাগবে, আর কি লাগবে? গ্রহ মৈত্রী। ছবি তুলবো কি করে? আচ্ছা, পঞ্জিকা তো সবার কাছে আছে, ছবি তোলার দরকার আছে? সবার কাছে তো স্যার আছে, সবার কাছে তো স্যার আছে। আছে আছে স্যার, আছে। তাহলে এটার আর ছবি তুললাম না, আমি তোলা যাচ্ছে না। তো এই লাইনটা একটু পড়ুন, যে বর্ষকূটে কি দেওয়া আছে দেখেন 2 নম্বর পয়েন্টে। সিংহ রাশি ভিন্ন যাবতীয় রাশি দ্বিপাদ রাশির, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, কন্যা ও ধনু পূর্বাদ্র রাশি। হ্যাঁ, বর্ষ বর্ষ রাশি। রাশি বর্ষ রাশি মানে পড়তে হবে হচ্ছে সিংহ রাশি ভিন্ন যাবতীয় রাশি দ্বিপাদ রাশি বর্ষ রাশি। কর্কট, বৃশ্চিক, মীন ও মকরের শেষার্ধ রাশি ভিন্ন সমস্ত রাশি সিংহ রাশির বর্ষ রাশি। অন্যান্য রাশির বর্ষ রাশি রোকাচর বশত নিম্নরূপ হবে, যথা বৃষ রাশির বর্ষ হচ্ছে মেষ রাশি, মকরের বর্ষ কর্কট রাশি, এভাবে। উক্ত নিয়মে যদি কন্যার রাশি বরের বর্ষ রাশি হয়, তাহলে বিবাহে পরস্পরের মধ্যে উত্তমা প্রীতি লাভ হয়, কলহাদি হইয়া থাকে। এইবার বর্ষকূট বিষয়ে গুণ বিভাগ। বর ও কন্যার রাশি পরস্পর বৈর বা ভক্ষ হলে গুণ 0 হবে, বর্ষ হলে ভক্ষা হলে অর্ধগুণ হবে, বৈর বা বর্ষ হলে গুণ 1 হবে, পরস্পর সৌখ্য হলে গুণ 2 হবে। তার মানে একটু কঠিন আছে কিন্তু স্যার। এখানে পূর্বাব্দ আর পরাব্দ যেটা, এটা একটু যদি বুঝিয়ে দিতেন, পূর্ব এবং পর। হ্যাঁ, মানে পূর্বাব্দ, হ্যাঁ, এটা কি বোঝায়? এটা পরিষ্কার না। শোনেন, ওইটা ব্র্যাকেটে শোনেন। জি স্যার বলেন। ব্র্যাকেট অংশ বাদে পড়েন। ব্র্যাকেট অংশ বাদে পড়লে কি বলছে? সিংহ রাশি ভিন্ন যাবতীয় রাশি দ্বিপাদ রাশির বর্ষ রাশি। তাহলে সিংহ রাশি বাদে যাবতীয় যত রাশি আছে সেই রাশির দ্বিপাদ রাশির হচ্ছে বর্ষ রাশি। এইবার কর্কট, বৃশ্চিক, মীন ও মকরের শেষার্ধ রাশি,
ভিন্ন সমস্ত রাশি হচ্ছে সিংহ রাশির বর্ষ রাশি। তাহলে কর্কট, বৃশ্চিক, মীন আর মকরের শেষার্ধ রাশি হলো সিংহ রাশির বর্ষ, বাকিগুলো বর্ষ নয়। এর মধ্যে কে পড়েছে দেখেন, কর্কট, বৃশ্চিক, মীন ও মকর। তাহলে মকর পড়েছে পাত্রীর, কুম্ভ কিন্তু এখানে নেই। সিংহ রাশির এই রাশি ভিন্ন সমস্ত রাশি হলো সিংহ রাশির বর্ষ, তাহলে এরা বর্ষ না নাকি? হ্যাঁ বর্ষ। মকরের স্যার বর্ষ এখানে না বর্ষ না? পাথরের কুম্ভ, কুম্ভ রাশির বর্ষ রাশি কিনা সেটা বা কুম্ভ মকরের রাশির তো সে বর্ষ না, কারণ হচ্ছে এখানে রয়েছে কর্কট, বৃশ্চিক, মীন ও মকরের শেষার্ধ রাশি ভিন্ন সমস্ত রাশি হচ্ছে সিংহ রাশির বর্ষ রাশি। তাহলে এই মকর রয়েছে পাত্রীর, তাহলে কুম্ভটা হচ্ছে সিংহের বর্ষ রাশি, হ্যাঁ কিন্তু মকরটা তো না, না। ঠিক তো? তাহলে বুঝলেন তো? হ্যাঁ। অন্যান্য রাশির বর্ষ রাশি রোকাচর বশত নিরূপিত হবে, যথা বৃষ রাশির বর্ষ রাশি হলো মেষ রাশি। এইভাবে পরপর চলে আসবো, মকরের বর্ষ কর্কট ইত্যাদি। এই যে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, এইটা বোঝার জন্য আপনারা যান সফটওয়্যারে যান, দেখেন সহজভাবে বুঝে যাবেন। সফটওয়্যার স্যার কোন বিষয়টা যাব? এই ছকটা বসাইছেন 26শে ফেব্রুয়ারি 1998, 4:45 AM ঢাকা। হ্যাঁ এইবার বাম পাশে দেখেন 3টা দাগ দেওয়া আছে উপরে, সফটওয়্যার ওপেন করলে বাম পাশে 3টা দাগ আসে দেখেন। সবাই একটু সফটওয়্যারে বের করা শিখে নেন, না হলে এটা বের করা কষ্ট। কিন্তু সফটওয়্যারটা তো এই দেখেন, এই না সফটওয়্যার, এইটা ব্যবহার করেন না সবাই? হ্যাঁ স্যার, এটাই ব্যবহার করি। এটাই ব্যবহার করেন। তাহলে এইটার ভিতর ঢুকে প্রথম হচ্ছে পাত্রের জন্ম তারিখ হলো 26/02, তারপর হচ্ছে 1998, 1998, টাইম হচ্ছে 4:45, 044500 হচ্ছে ঢাকা। এটা স্যার এই সফটওয়্যারটা কেন বের করে আমি কি বুঝে? এই যে ছকটা বের করেছেন না, হ্যাঁ এই ছকটা তো বের করলাম। এই দেখেন বাম পাশে এই 3টা দাগ আছে উপরে, যেখানে মেইন পেজ লেখা তার উপরে 3টা দাগ দেওয়া আছে। আচ্ছা স্যার, ছকটাকে বের করে নি। হ্যাঁ মেইন পেজ পাইছি, 3টা দাগ পাইছি। 3টা দাগের পরে ক্লিক করেন, 3টা দাগের পরে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন কি আসে, প্রথম আসে হচ্ছে চুজ সেকশন, হ্যাঁ তারপরে চার্ট চার্ট এন্ড টেবিল, বিংশোত্তরী দশা। হ্যাঁ পেয়েছি, সবগুলি পেয়েছি। হ্যাঁ পেয়েছেন। ওখানে নিচে আসেন দেখেন ম্যারেজ ম্যাচিং, পেয়েছেন? ওর উপরে ক্লিক করেন। ক্লিক করছেন? হ্যাঁ স্যার। এবার এখানে পাত্রীর জন্ম তারিখ লেখেন। পাত্রীর জন্ম তারিখ কত? 06/04, তারপরে 2002, টাইম হচ্ছে 12:45। এখানে দুটোই জলসার প্রাকৃতিক সামঞ্জস্যপূর্ণ আসছে। ঢাকা বাংলাদেশ। এইবার দিয়ে আপনারা ওপেন করেন, দেখেন এই যে অষ্টকূট চলে আসছে, দেখেন এই যে পৃষ্ঠা চলে আসছে, দেখছেন? আনতে পেরেছেন? সবাই আনতে পেরেছেন? স্যার আমার এটা এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর, আনতে পেরেছেন। স্যার আমি তো পারছি না। ওইটা যান, আপনি পাত্রীটা বসিয়েছেন? হ্যাঁ বসিয়েছি। বসানোর পরে গোতে যান, একদম ডান পাশে পাল্লা দেখো। হতে গেলে তো এন্টার লেখা আছে, এন্টার টাইম ওভার। আমি তো টাইম ওভার দিলাম। হ্যাঁ ঢাকা দিচ্ছেন। এবার গোতে যান, এই যে অবস্থায় আছে, এই নিচে গো, এই যে পাত্রীটা বসিয়েছি,
হয়েছে স্যার, হয়েছে। হ্যাঁ দেন, গোতে যান। পাইলাম তো, বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জুনিকূট, গ্রহমূর্তিকূট, গণকূট, রাশিকূট, নারীকূট সব পাইলাম স্যার। হ্যাঁ সব পাইছেন, এই তো সুন্দর পেয়ে গেছেন। হ্যাঁ। এইবার বর্ণকূটের এখানে কিন্তু একটা গোপন রহস্য রয়েছে। এই সিরিয়ালে যেমন রয়েছে না যে বর্ণকূটের মার্ক হচ্ছে 1, 1 নাম্বার আছে 1, বর্ষকূটে 2, তারাকূটে 3, জনিকূটে 4, গ্রহমূর্তিকূটে 5, গণকূটে 6, রাশিকূটে 7 আর নারীকূটে 8 সিরিয়ালে আছে। এই হচ্ছে মার্ক। দেখেন মার্ক ওইভাবে দেওয়া আছে, দেখেন ঠিক আছে স্যার। পূর্ণাঙ্ক নামে দেওয়া আছে, ওইটাই মার্ক। অর্থাৎ এই সিরিয়াল যদি এভাবে লেখা হয় তাহলে মার্কটা এই, ঠিক তো? দেখেন ওই যে বাম পাশে লাল কালি দিয়ে লিখেছি আমি, দেখা গেছে? তাহলে এইবার দেখেন বর্ণকূট আমরা বের করেছি কি, শূদ্র আর বৈশ্য। মার্ক পেয়েছে কত? এরা 0, 1 এর মধ্যে 0 পেয়েছে, এই লিখলাম 0। এবার বর্ষকূটে কি পেলাম দেখেন, জলচর আর জলচর পেয়েছি, মানে এটা কিন্তু ফলাদেশ পেয়েছি আমরা। ওই বর্ষকূটের আমরা যে কূট হবে সেই কূটের নাম লেখিনি কিন্তু, অর্থাৎ এই জায়গায় লাল কালি দিয়ে লেখি আগে জলচর জলচর। স্যার এখানে তো বর্ণকূট লেখছে সূত্র সূত্র, তো আমরা তো পাইলাম সূত্র আর বৈশ্য। কোথায় সূত্র সূত্র লিখেছে? না, শূদ্র বৈশ্য লেখা আছে। এই যে সূত্র লেখা আছে, এই যে দেখেন না, আমার এটার মধ্যে স্যার কি উঠলো তাহলে, বর্ণকূট, শূদ্র শূদ্র, বৈশ্যকূট, জল। তারিখ ভুল হয়ে গেছে, দেখেন মনে হয় তারিখ ভুল হয়ে গেছে, তারিখ দেওয়া মনে হয় ভুল হয়ে গেছে, দেখেন 6/4/2004। হ্যাঁ 06/04/2002, 2004 না 2002। ওহো, আমি তো 2004 তেলাইছি। ঠিক আছে স্যার, দাঁড়ান দাঁড়ান স্যার, এই কারণে তো আমারটা মিলতেছে না। দেখেন তারাকূটে ধনিষ্ঠা এবং শ্রবণা দুটোই কিন্তু সম্পদ। এই সম্পদ কিভাবে এলো এটাও বুঝতে হবে। জনিকূটে সিংহ বানর, দেখেন ওটা মিলেছে। গ্রহ মৈত্রীকূট, দুইজনের গ্রহ মৈত্রীকূট শনি, এই শনি কিভাবে এলো, মানে রাশি অধিপতিটা হচ্ছে গ্রহ মৈত্রী। ওই পঞ্জিকায় গ্রহ মৈত্রীকূট কিভাবে বের করে দেখে আসেন একটু। কত পৃষ্ঠা স্যার গমৈত্রীকূটটা? ওই পঞ্জিকার যে 169 পৃষ্ঠা, 5 নাম্বার পয়েন্ট। বড় কন্যার পরস্পর রাষ্ট্রাধিপতিদ্বয়ের মিত্রতা থাকলে, এইবার রাশি অধিপতি কুম্ভ রাশির যদি শনি মিত্র থাকে তাহলে মিত্রতা থাকলে শুভ, আর যদি মধ্যম থাকে তাহলে মধ্যম, আর শত্রুতা থাকলে অশুভ হয় গ্রহ মৈত্রীকূট। বড় কন্যার পরপর রাশি প্রতিদ্বয়ের মধ্যে মিত্র থাকলে, তাহলে একজনের রাশি হইল মকর, একজন মকর রাশি, দুজনে তো শনি, তো মিত্র থাকবে। দুজনে কি থাকবে? একই তো রাশি, মকর আর কুম্ভ হলে। হ্যাঁ দুজনের শনি, এরা তো মিল থাকবে দুজনের স্যার শনিতে। হ্যাঁ তাহলে শনিতে মিল থাকছে, দুজনের গ্রহ মৈত্রীতে আমরা শনি শনি বসায় দিই। তাহলে রাশি অধিপতি সে যদি, ওর পরে আর একটা লাইন আছে সেইটা একটু পড়ুন, ওটা একটু পড়ে রাখার দরকার আছে, তাহলে পরেরটাই যে মেলাতে পারবেন না। 5 নাম্বারের পরে 169 পরে 70 নাম্বার পৃষ্ঠা দেখেন। গুণ বিভাগ, একাধিপতি বা পরস্পর মিত্র হলে 5 গুণ, সমমিত্র হলে 4, উভয়ের সম হলে 3, পরস্পর মিত্র বৈরী হলে 1, সমবৈরী হলে অর্ধগুণ ও পরস্পর শত্রু হলে 0 গুণ হবে। তাহলে গুণ কত গুণ পাবে সেই গ্রহ মৈত্রীতে, সে সেই গ্রহ কত গুণ শুভ পাবে না অশুভ পাবে এটা বের করতে পারবো আমরা। আচ্ছা স্যার, এটা যে লেখছে পরস্পর মিত্র হলে, সমমিত্র হলে, উভয়ের সম হলে, এখানে তো একই বিষয়, শনি দুটোই শনি। হ্যাঁ দুটো শনি বিদায় 5 গুণ, দেখেন 5 এর মধ্যে 5 পেয়েছে, দেখেন স্যার এটা 5 এর মধ্যে 5, এটা বুঝছি। এখন ওই
এখানে সমমিত্র হলে স্যার উভয়ে সম হলে 3। হ্যাঁ, পরের থেকে একটু বলে দেন। পরস্পর যদি মিত্র বৈরী। অবলিক ওইখানে হাইফেন বৈরী হয়, বৈরী হলে আচ্ছা। 1, সমবৈরী হলে অর্ধগুণ এবং পরস্পর শত্রু হলে 0 গুণ হবে। আচ্ছা, এই সমবৈরীটা কি? মানে শনির সঙ্গে রবি যদি হয় আচ্ছা। তাহলে কি আচ্ছা। বৈরী হবে না? হ্যাঁ। এইবার শনির সঙ্গে ধরেন যদি চন্দ্র হয় তাহলে কি হবে? বৈরী হবে না? হ্যাঁ। শনির সঙ্গে যদি আর কে শত্রু মঙ্গল হয় তাহলে কি হবে? মঙ্গল বৈরী হবে। বৈরী হবে না? এবার শনির সঙ্গে যদি বৃহস্পতি হয় তাহলে কি হবে? স্যার ওই যে শনির সাথে রবি চন্দ্র আর মঙ্গল হলে এরা পরস্পর তো শত্রু, 0 হবে। হ্যাঁ, 0 হবে। এইবার শনির সঙ্গে বৃহস্পতি হলে কি হবে? বুধ হলে কি হবে? সম হবে স্যার, সম। তাহলে সম হলে কত গুণ হবে দেখেন? সমমিত্র হলে তাহলে এখানে সমবৈরী হলে অর্ধগুণ, অর্ধগুণ হবে। মানে আধা নাকি স্যার? অর্ধেক হবে। অর্ধেক, মানে দুইজনের গ্রহ মৈত্রী যে গুণ, ওই গুণটা অর্ধেক পরিমাণ হবে। 5-এর অর্ধেক 4.5 হবে, ওই মানে 2.5 হবে। আর যদি পরস্পর শত্রু হয় তাহলে 0 হবে, মানে 5-এর মধ্যে সে 0 পাবে। আচ্ছা। আমরা গ্রহের শোনেন একটা কথা শুনে নেন আগে। আমরা গ্রহের তুঙ্গক্ষেত্র, গ্রহের নিচক্ষেত্র, গ্রহের সমক্ষেত্র, গ্রহের শত্রু ক্ষেত্র, এগুলো আমরা লিখিয়েছিলাম না? তাহলে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ সম, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ শত্রু, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের মিত্র, ওই সেই জায়গাটায় যে এইটাকে বের করে নিতে হবে রাশি অধিপতি থেকে। মনে রাখতে হবে, রাশি অধিপতি থেকে বের করতে হবে। এখানে দুটোই শনি আছে, তাহলে এখানে 5 গুণ হচ্ছে। শোনেন, অষ্টকূট বিচারে প্রথমে বলেছি দুটো জিনিস মাত্র প্রয়োজন, একটা হচ্ছে রাশি, একটা নক্ষত্র, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে রাশি অধিপতি দিয়েই কিন্তু রাশি অধিপতি পাত্র পাত্রীর দুজনের শত্রু না মিত্র না সম। আচ্ছা। আর বৈরী, বৈরী মানে কি? পিছন পিছন দেখায়। আপনাদের দিকে আমি এই যে পিছন ফিরে তাকালাম, এটা বৈরী। সম সোজাসুজি দাঁড়িয়ে কথা বলছি না, এটা সম। আর মিত্র মানে হাত বাড়ায় দিয়ে হ্যান্ডশিপ করছি, এটাই তো, এটা তো আমরা বুঝি না? হ্যাঁ, বৈরী ও স্যার এটা শত্রুতা না? বৈরী মানে তো শত্রুতা। হ্যাঁ। আচ্ছা, এখানে স্যার একটা যে লেখছে পরস্পর মিত্র বৈরী হইলে, মানে মিত্র বৈরীটা আমি তো বুঝলাম না। পরস্পর মিত্র বৈরী, মিত্রর পরে দেখেন একটা চিহ্ন আছে, হাইফেন আছে। হাইফেনটা কেন দেওয়া হয়েছে? এটা অথবা এটা নাকি স্যার? এইটা অথবা মিত্র অথবা মিত্র অথবা বৈরী হলে, অনেক সময় মিত্র এবং বৈরী হলে এক হবে। মিত্র হলেও সম হলে তো 5 হচ্ছে, মিত্র হলে 1 হবে, 1 দিয়ে গুণ দিতে হবে, আর বৈরী হলেও 1 দিয়ে গুণ দিতে হবে। আবার কখনো কখনো পরস্পর মিত্রর সঙ্গে যদি বৈরী হয় তাহলে 1 গুণ হবে, আর সমর সাথে বৈরী হলে অর্ধ গুণ হবে। সমর পরেও একটা হাইফেন বসানো, ওখানে যে গ্রহ সম থাকবে সেই সঙ্গে বৈরী থাকবে, তাহলে অর্ধ গুণ হবে। আর মিত্রর সাথে বৈরী হলে 1 গুণ হবে। এইখানে হাইফেনটা পড়েনি, সমর পরে বৈরীর মাঝখানে একটা হাইফেন দিয়ে নেন আপনারা। হাইফেন আছে স্যার, সুপ্রিত আছে স্যার। এর একটা এক্সাম্পল বলেন। এক্সাম্পল তো আমাদের পরে ছক বানায় তারপরে বের করতে হবে। দাদা এদিকে বৎসরা এক্সাম্পল অনুপাতে তো বললাম যে ধরেন শনির সঙ্গে রবির যেমন শত্রুতা, পরস্পর শত্রুতা রয়েছে, তাহলে একজনের সিংহ রাশি আর একজনের হচ্ছে কুম্ভ রাশি। এইবার পাত্রের কুম্ভ রাশি, পাত্রীর যদি সিংহ রাশি হয় তাহলে কি হবে? শত্রু হয়ে গেল। শত্রু হয়ে গেল। শত্রু হলে কি হবে? শত্রু হলে 0 ফল। হ্যাঁ, 0 হবে। হ্যাঁ, এবার সমফল একটা বের করেন। ধরেন পাত্রর হচ্ছে কুম্ভ রাশি, এইবার পাত্রীর হচ্ছে মীন রাশি,
তাহলে কি হবে? সমফল হবে না? হ্যাঁ তাহলে সম হলে সমফল কি হবে। এক দিয়ে গুণ করবেন না? হ্যাঁ স্যার বুঝতে পারছেন? আর এই সম হলে- সমর মধ্যে যদি বৈরী হয়, সমর মধ্যে যদি বৈরী হয়, মানে সমর মধ্যে শত্রুতা থাকে, তাহলে কি হবে? আচ্ছা সমর মধ্যে শত্রুতা কিভাবে থাকে? হুম, এইটা তো একটা প্রশ্ন স্যার, সমর মধ্যে শত্রুতা। হ্যাঁ, সমর মধ্যে শত্রুতা কিভাবে থাকে? নৈসর্গিক রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, আর বাকি কয়টা নৈসর্গিক শুভ গ্রহ, তাই না? হ্যাঁ স্যার তাহলে নৈসর্গিক পাপ আর নৈসর্গিক শুভর মধ্যেও কিন্তু যে শত্রু আর মিত্র রয়েছে, রয়েছে না? রয়েছে স্যার লিখে নেন ওইখানে নৈসর্গিক পাপ আর নৈসর্গিক শুভটাকে ইনক্লুড করতে হবে এর সঙ্গে। এটা নৈসর্গিক শুভ পাপ বুঝি। কঠিন কিছু না, একদম সহজ। সহজ আছে, একটু বলে দিলেই হবে। ওই নৈসর্গিক রবি মঙ্গল শনি রাহু কেতু, তার এটা তো মধ্যে- নৈসর্গিক অশুভ গ্রহ। হ্যাঁ, নৈসর্গিক অশুভ রবি- গ্রহ। রবি মঙ্গল হ্যাঁ। শনি রাহু কেতু নৈসর্গিক অশুভ গ্রহ। হ্যাঁ এটা তাহলে স্যার আমরা শনির বলছেন তো। সাথে শত্রুতা এনেছি কাকে? রবি আর মঙ্গল আর চন্দ্রকে। হুম। তাহলে রাহু কেতুকে তো আনিছি। না তাহলে এইবার ওই যে সমশত্রু হলে, মানে পরস্পর সমবৈরী হলে, এইবার যদি রাহুর নিজ গৃহ হচ্ছে মিথুন এবং নিজ গৃহ আরেকটি গৃহ হচ্ছে বৃষ, তাহলে হ্যাঁ? আনলে আনুক, কিন্তু কোন জায়গার বানানো এটা শুনে নাও, যে ও থাকতে বানানো কিনা, যদি হয় তাহলে আনুক, না আনলি না। ওই বানায় ব্যস্ত হলে আনতে নিষেধ করো। তো এই যে তাছাড়া কেতুর, ধরেন কেতুর হচ্ছে ধনু হচ্ছে তার প্রথম রাশি, আর নিজের ঘর কুম্ভ, ওই সরি বৃশ্চিক হচ্ছে তার দ্বিতীয় পদ্ধতিতে কেতুর নিজের ঘর। এইবার এরা পাপ গ্রহ, তাহলে অধিপতি বুধ কি নৈসর্গিক শুভ গ্রহ না? হ্যাঁ স্যার হ্যাঁ যদি শনির সাথে রাহু পড়ে এখানে, তাহলে কি হবে? সমর মধ্যে বৈরী হয়ে যাবে না? তখন হ্যাঁ হবে না? হবে। শনির সাথে রাহু বললে স্যার সম মধ্যে বলি, শনি রাহু তো বন্ধুত্ব, ও সম হ্যাঁ, বলি বন্ধুত্ব। এটা আমি বুঝি না। কিন্তু সমর মধ্যে বৈরী হবে না? হ্যাঁ স্যার। তার অধিপতি বুধ না চন্দ্র না, আর অধিপতি শুক্র না? ও স্যার স্যার বুঝি বুঝি। তাহলে এটা নৈসর্গিক শুভ হওয়া সত্ত্বেও নৈসর্গিক শুভ হওয়া সত্ত্বেও সে কিন্তু বৈরী সম্পর্ক তার মধ্যে থেকে যাবে। মানে বুঝতে পেরেছি। ঘটনা হচ্ছে টিটু দাস বাবুর সাথে আমার সখ্যতা হৃদ্রতা রয়েছে। এই সখ্যতা হৃদ্রতার মধ্যে একটা ধরেন শয়তানি ভাব রয়েছে। উনি জেলার মানুষ, উনার ওখানে যদি দেখা করতে যায়, আর যদি উনি ধরেন ওই জেলখানায় নিয়ে টুক করে যদি ভিতরে ঢুকায় দেয়, তাহলে পরিস্থিতিটা কি হবে? আচ্ছা, ওনার বাড়ি যে যাব, আসলে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, এটা কি মনের ভিতর যখন ওইটা চলে আসবে, তখন কি এই সমর মধ্যে একটা বৈরিতা তৈরি হচ্ছে না? বৈরী। এখানে স্যার রাশি অধিপতিটাই এখানে মুখ্য আরে বিষয় সবাই হয়ে দাঁড়ায়। সাহিত্যিক মানুষ, সবার যদি এত কষ্ট হয়, তাহলে আমার কষ্ট আর কি? না স্যার, রাশি অধিপতিটাই খেয়াল করলে হয়ে গেল। এখানে নৈসর্গিক যদি শুভ ধরি, তাহলে চন্দ্র বুধ এই বৃহস্পতি শুক্র, আবার বৃহস্পতি শুক্র একই মানে শুভ গ্রহ, কিন্তু তাদের মধ্যে আবার শত্রুতা আছে। হ্যাঁ, শুভ গ্রহ থাকা সত্ত্বেও শত্রুতা আছে, এই হচ্ছে সমবৈরী। বুঝতে পেরেছি এবার। বুঝতে পারছি। এই গেছে। তাহলে আর কোনটা বের করতে আমাদের বাকি আছে? এরা আর কোনটা বের করতে বাকি আছে? বৈশ্যকোট, বর্ষকূট আমরা বের করলাম না? এটা কি বের করলাম? ও গ্রহ মৈত্রী বের করলাম। এবার বর্ষকূট তো প্রথমেই দেখে আসলাম। বর্ষকূট বাকি থাকলো কি করে? বৈশ্যকোটটা স্যার দেখেন দুই বর্ষকূট তো নাম্বার। এটা জলসার, এটা তো হয়ে গেছে।
না বর্ষপতিতে এখানে দ্বিপদ আর চতুষ্পদ লেখা আছে, এটা বুঝতে পারি। এইটা এই ভাষায় একটু বুঝতে পারতেছেন না, তাই না? নাকি সিংহ রাশি ভিন্ন যাবতীয় রাশি দ্বিপাদ রাশির বর্ষ রাশি। সিংহ রাশি এক লাইনটা বুঝলি তো সব হয়ে যায়। সিংহ রাশি ভিন্ন যাবতীয় দ্বিপাদ রাশির বর্ষ রাশি। উদাহরণস্বরূপ আমরা ওই ব্র্যাকেটে যাব না, মিথুন, তুলা, কুম্ভ, কন্যা, ধনু, এই কটা রাশির নাম লিখে ফেলেন, আর পরবর্তীতে আর এক সাইডে লেখেন কর্কট, বৃশ্চিক, মীন, মকর, এই কটা লিখে ফেলেন। বাকি থাকে কয়টা দেখেন, বাকি দুটোর উদাহরণ দেওয়া আছে। বৃষ রাশির বৈশ্য মেষ, আর হচ্ছে আপনার ওই বৃষ রাশির বৈশ্য হচ্ছে মেষ রাশি, আর মকরের বৈশ্য হচ্ছে কর্কট রাশি। দেখেন ওই দুটো বাদ দিলে আর এই দুটোই থাকে মাত্র। যেগুলো মানুষ চিহ্ন রাশি, এগুলো ওই মিথুন, ওই যেগুলো মানুষ চিহ্ন রাশি, মানুষ আছে। এই দেখেন হ্যাঁ, মানে মানুষ চেনা যায়। আসলে বরিশালের এলাকার নাম শুনলেই বোঝা যায় যে হ্যাঁ কারা কোনটা খুঁজে বের করবে। স্যার এখানে দ্বিপদ মানে 2 পা বিশিষ্ট, 2 পা বিশিষ্ট, হ্যাঁ তাও ধরে নিতে পারেন। আবার রাশি দ্বিপদ রাশি মানে জোর রাশি স্যার, হবে না জোর রাশি? আবার যে রাশি কয় পাত পেয়েছে সেই অনুযায়ীও বোঝা যাবে। সিংহ রাশি ভিন্ন যাবতীয় রাশি দ্বিপদ রাশি। তো মিথুন তো 3 নম্বর রাশি, তুলা হইলো 7 নম্বর, কুম্ভ হইলো 11 নম্বর, কন্যা হইলো 5 নম্বর। কথাটা হচ্ছে সহজভাবে আপনারা কর্কট দেখেন, বেজুর রাশি এগুলি কোনটা আছে? দ্বিপদ রাশি তো স্যার এখানে বেজুর রাশিগুলি বোঝাচ্ছে। হ্যাঁ তাহলে 2 খাতের যে রাশিগুলো লেখা আছে ওই 2 খাতের রাশিগুলোরে আলাদা লিখে ফেলেন একটু। হ্যাঁ পৃষ্ঠা নাম্বারটা না কত স্যার? পৃষ্ঠা নাম্বার 169। যাবতীয় রাশি দ্বিপদ রাশি। দাঁড়া তন্নি হালদারের ভিডিও অফ কেন এখন? তার বিবাহের কথাবার্তা হচ্ছে, এটা কি ব্যাপার? হ্যাঁ তার জটক বিচার হচ্ছে আর তার ভিডিও অফ থাকবে, এটা তো হতেই পারে না। ও আছে, মানস বাবু আছে ক্লাসে? আচ্ছা ঠিক আছে। এটা কি স্যার, এটা কি লিখলেন স্যার? শূন্য নাকি বর্ষের ভিতরে গোটে গোটে? এটা হচ্ছে মার্ক, আপনাদের সফটওয়্যারে যেটা বের হয়েছে সেই মার্ক অনুযায়ী মার্কটা কি পাচ্ছে সফটওয়্যারটা এবার দেখে নেন। আমরা যেটা বের করেছি ওইটা সঠিক হয়েছে কিনা দেখেন। পঞ্জিকা ভর্তি বলেছি, কেউ কি পড়েছেন? কেউ পড়েন নাই? স্যার আমি পড়েছি। যদি পড়ে থাকেন তাহলে পড়ে থাকলে এইবার এই যে মানগুলো আসছে মানগুলোর ব্যাখ্যাগুলো দিয়ে দেন আপনারা। এই যে জলচর আসছে, এখানে সে 2 পেয়েছে। তারপরে ধরেন সম্পদ পেল, তারাকুটে সেখানে 3 পেয়েছে। তারপরে ধরেন সিংহ আর বানর পেয়েছে, সেখানে 3 পেয়েছে। তারপরে হচ্ছে শনিতে 5 পেয়েছে। তারপরে হচ্ছে রাক্ষস আর দেবের মধ্যে সে 1 পেয়েছে। তারপরে হচ্ছে কুম্ভ আর মকর রাশিকুটের মধ্যে 0 পেয়েছে। আর হচ্ছে মধ্যবিত্ত নারী অন্তঃসলেশা নারী 8-এর মধ্যে 8 পেয়েছে। এগুলো কিভাবে পেল? এই মার্কগুলো কিভাবে পেল? এটা স্যার আপনি যে এই যে সিরিয়ালটা দিয়েছেন, হ্যাঁ বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জুনিকূট, হ্যাঁ বর্ণকূট হলে 1, বৈশ্যকূট হলে 0.2 মিললে নাকি এরকমই? ওই যে সফটওয়্যারে যেটা বের করেছেন না বাবু, ওইখানে দেখেন পূর্ণাঙ্ক আছে। প্রথমে বিবরণ, তারপরে লড়কা, তারপর লড়কি, তারপরে পূর্ণাঙ্ক, তারপরে প্রাপ্তাঙ্ক, তারপরে হচ্ছে অভিপ্রায়। এই যে এই এদিকে তাকান, এইদিকে এই। হ্যাঁ স্যার পেয়েছেন? হ্যাঁ স্যার আমার মধ্যে তো এটা আছে। হ্যাঁ আছে, ও সফটওয়্যার ভিতরে সব থাকবে, সব সফটওয়্যারে এই নিয়ম থাকবে, যে কোনো সফটওয়্যার হলে থাকবে। দেখিনি সফটওয়্যার বের করে দিই স্যার। তাহলে বের করেন। হ্যাঁ বের করলাম স্যার। হ্যাঁ দেখেন আছে কিনা। হ্যাঁ স্যার, বিবরণ, লেরকা, লেটি, পূর্ণাঙ্গ, প্রাপ্তবয়স্ক, অভিপ্রায়। প্রাপ্তবয়স্ক না, প্রাপ্তাঙ্ক।
প্রাপ্তাঙ্ক মানে সরি হ্যাঁ হ্যাঁ মানে কত নম্বর পেলো, হ্যাঁ সে কত নাম্বার কত নম্বর পেলো। তা সেই অনুযায়ী নাম্বার এক্ষেত্রে- দেখেন এই 0 2 3 3 5 1 0 8 পেয়েছে কিনা, হ্যাঁ স্যার। সমান 22 পেয়েছে। 22 পেল কতর মধ্যে? 36 এর মধ্যে 22 পেয়েছে। 36 এর মধ্যে 22 পেয়েছে। স্যার আপনারা দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। 36 এর দেখা মধ্যে যায় সে 22 পেয়েছে। আমি তো দেখতে পাই না। জোটক বিচারটা 36 এর মধ্যে কেন হবে? এই দেখেন 36 এখানে যোগ করেন 1 2 আর 1 3 আর 3 6 4 10 আর 5 15 15 আর 6 21 21 আর 7 28 28 আর 8 36। এই দেখেন 8টায় যে 36, এই 36 এর মধ্যে তারা পেয়েছে 22। স্যার এখানে সফটওয়্যারে স্যার এই যে কুম্ভ আর মকরের সাপ দিয়েছে, স্যার আমি তো দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? আর তো দিলে ওদিকে ব্যাক। এই যে লাল কালি দিয়ে 1 2 মানে বর্ণের 1 বর্ষের 2 তারায় 3, এই যে সিরিয়ালে যে 8টা নাম্বার সিরিয়াল অনুযায়ী 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে কত হয় দেখেন তো? 1 থেকে 8 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 লেখেন, লেখার পরে 36 সাড়ে 36 হয়, 36 হয়, 36। সেই 36 অষ্টকূটের সেই 36, আর কিছু না। এই যে স্যার হ্যাঁ মধ্য নারী অন্তর নারী এই যে মিলটা হলো তার জন্য 8। হ্যাঁ হ্যাঁ কুম্ভ আর মকর পারস্পরিক এটা হলো 0, মানে এই রাশিকূটের মধ্যে হ্যাঁ। রাশিকূটের মধ্যে কুম্ভ মকর লগে 0 দিল। মানে কুম্ভের সঙ্গে মকরের সম্পর্ক কি? কুম্ভ রাশির জন্য শনি কি? বিপরীত। হ্যাঁ কুম্ভ রাশির মকর রাশি তো মকর রাশি, কুম্ভের বিপরীত তো মকর। কুম্ভ ভদ্র আর এটা হচ্ছে চন্ডাল। হ্যাঁ, তাহলে দুটো বিপরীত হলে কি পাবে? সে কি মার্ক পাবে? এই যে লেখাটি মানে কোথা থেকে মানে এটা কালেকশন করবেন সেটা বলছি। ও কালেকশন করবেন, ওই যে পঞ্জিকাটুক পড়লেই পাবেন এখানে সব। আচ্ছা 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 স্যার, ঠিক আছে। আচ্ছা আমার কাছে একটা বই আছে, এটার একটা বই আছে আমার কাছে, মানে খুঁজে বের করতে কষ্ট হয়। আচ্ছা বই থাকলে তো বই থাকলোই, না থাকলে পঞ্জিকার মধ্যে আছে। পঞ্জিকায় নেই এমন এ জিনিস হতে পারে না। স্যার আপনি যে পঞ্জিকার মধ্যে জুটক বিচার পদ্ধতিটা এটা ভালোভাবে ফলো করলে চলবে। হ্যাঁ, এই তো সেই ফলো করার পদ্ধতিটা বুঝাই দিচ্ছি তো আপনাদের, যে ফলো করার এইটা তো- পদ্ধতিটা। এইবার দেখেন আমাদের এটা তো আমরা বের করলাম, আমরা সফটওয়্যার থেকে এটা বের করতে পারতেছি না? এমনিও কিন্তু বের করতে পারতেছি তো, হ্যাঁ পারতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, সফটওয়্যার ছাড়াও পারতেছে। সফটওয়্যার ছাড়াও পারতেছি নাকি পারতেছি না? পারতাছি স্যার। পারতেছেন? যদি পারেন হ্যাঁ। এখন 2 নাম্বার পয়েন্ট কি বলেছি, আর কি দেখতে হবে জোটকের ক্ষেত্রে? রাশি আর নক্ষত্র বলছেন, আর গ্রহ রাশি নক্ষত্র লাগবে, শুধু দুটো জিনিস লাগবে, রাশি আর নক্ষত্র, এই লাগবে। হ্যাঁ দ্বিতীয় নজর রাখতে বলেছি পাত্র পাত্রীর জন্মকালীন বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র কি অবস্থানে আছে দুইজনের, হ্যাঁ স্যার, এই হ্যাঁ স্যার, তিনটা জায়গা দেখতে বলেছি। তাহলে এই তিনটা হ্যাঁ, স্যার। জায়গা বিচারের দায়িত্ব আপনাদের, এটা তো আমার না। এই যে বৃহস্পতি, এই হচ্ছে মঙ্গল, আর এই হচ্ছে লগ্নে শুক্র, আর ইনার হচ্ছে দশমে শুক্র, বৃহস্পতি হচ্ছে দ্বাদশে বৃহস্পতি, আর মঙ্গল হচ্ছে একাদশে। এই তিনটি করে গ্রহ কি অবস্থানে আছে এটাকে বিচার করতে হবে। এইবার চন্দ্রের আচ্ছা গোলার্ধ। স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলে। ধরেন বৃহস্পতি মঙ্গল শুক্র যে আমরা দেখবো, হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 বৃহস্পতি শুক্র মঙ্গল মানে একটা ওই জাতকের ট্রিটেস দেখবো না, ওই জাতকের ওই সাথে পাত্রীর শুক্রের অবস্থান ওই শুক্রের অবস্থান মিলাবো না, শুধু এই শুক্র জাতকের মধ্যে কি রকম কাজ করতেছে, হ্যাঁ পাত্রের মধ্যে কি কাজ, কোনটা দেখবো? আমার প্রশ্নটা বুঝতে পারছি স্যার। প্ল্যানেটে নয়, প্ল্যানেট দেখে বিচার করতে হবে যে পাত্রের মঙ্গল কেমন, পাত্রের শুক্র কেমন, পাত্রের বৃহস্পতি কেমন, তার সঙ্গে কি আচ্ছা। পাত্রীর বৃহস্পতির শত্রুতা রয়েছে কিনা, পাত্রের ওই মানে পাত্রীর মঙ্গলের শত্রুতা রয়েছে কিনা, আবার পাত্রীর শুক্রের শত্রুতা রয়েছে কিনা, এই তিনটা জায়গা কিন্তু বের করতে হবে। এই জায়গায় আবার একটু বুঝলাম, মানে
শত্রুতা কার সঙ্গে কার রয়েছে কিনা স্যার একটু আবার বলেন। প্রথম আমরা দেখব পাত্রের, প্রথমে পাত্রের দেখব বৃহস্পতি কেমন আছে। এখানে একটু দেখুন, মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি, মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপ বৃহস্পতি সবাই কথা বলেন না, মিউট করেন এবং সবাই ভিডিও অন করেন। দেখেন মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপ সে ধনভাবে বসে আছে। রবি চন্দ্র বুধ কেতু মানে পঞ্চগ্রহ যুক্ত হয়ে কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে পাপ গ্রহ আরো পাপস্থ হয়ে গেছে। যদি বলেন পাপস্থ হয়নি স্যার, সেখানে তো রবি চন্দ্র যোগ হয়ে জীব যোগ তৈরি করেছে, রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করেছে, তাহলে সেখানে আবার কেতু বসে আছে, তো রাহুর দৃষ্টিতে এই 5টা গ্রহকে কি ঠেলে ফেলে দেবে? না, 5টা গ্রহ স্যার ঠেলবে না। এখানে স্যার রবি তো পীড়িত, আবার রাহুর দৃষ্টি, এই রবির ফাংশন তো এখন শেষ, আর জীব যুগ কোথায় গেল? ফেললো না। এই তার মানে বৃহস্পতি মকর লগ্নের ক্ষেত্রে পাপ, এবং সে পাপ দৃষ্ট হওয়ার কারণে সে কিন্তু ভালো ফল দিতে পারছে না। এখানে কিন্তু যদি বলেন যে বৃহস্পতি আর শনি তো স্যার ক্ষেত্র বিনিময় করেছে, ক্ষেত্র বিনিময় করার কারণে একটা, তাহলে বৃহস্পতি ভালো ফল দেওয়ার কথা। সে তো তৃতীয় ভাবের সাথে তৃতীয় পতি এবং দ্বাদশপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। লগ্নপতি ধনপতি সে তৃতীয় দ্বাদশপতি পাপ গ্রহের সাথে ক্ষেত্র বিনিময় করেছে। তার মানে বৃহস্পতি এমন কোন পুণ্য ফল অর্জন করে আসেনি এখানে, করছে কি? ঠিক আছে, এটা স্যার বুঝতে পারছি না, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। কোন পুণ্য ফল অর্জন করেছে বলেন, সবাই বলেন, করেছে নাকি করেনি? মানে জাস্ট একটু দুষ্টা কেটেছে আর কি, মানে জাস্ট অল্প একটু দোষ কেটেছে, কিন্তু দোষ কেটেছে, মানে তাই বলে সে ওই দুধের ক্ষেত্র বিনিময়ে এখানে ভালো ফল পাবে না, মানে ক্ষেত্র বিনিময়ে এখানে ভালো ফল পাবে না, জাস্ট একটু দুষ্টা কাটে। এই তো, তাহলে তো বিচার বুঝে ফেলেছেন। এইবার মঙ্গল কি হয়েছে? মঙ্গল এই লগ্নের চতুর্থ এবং আয়পতি। চতুর্থ আয়পতি মঙ্গল কি মকর লগ্নের ক্ষেত্রে? ও পাপ গ্রহ, তারপর তো চতুর্থ একাদশপতি পাপ, কিন্তু সে চতুর্থ এবং আয়পতি। সে আয়পতি বসে আছে কোথায়? মঙ্গল শনিকে সঙ্গে নিয়ে তৃতীয়। তাহলে তৃতীয় ক্ষেত্র ভাই বোনের ওই মানে দাম্পত্য জীবনে কি প্রভাব ফেলবে? দাম্পত্য জীবনের তৃতীয় ক্ষেত্র স্যার কি বলবো, ভাই বোন দ্বারা যদি ভাই বোন দেবর ননদ ভাই বোন এইসবই তো কানেকশন তৈরি করে। তাহলে দাম্পত্য জীবনে তো কিছু করছে না, করছে না। এমনকি মঙ্গল কি সপ্তমে কোনো দৃষ্টি দিয়েছে বা চতুর্থে দৃষ্টি দিয়েছে? দেয়নি তো। না না, তাহলে মঙ্গলের রেজাল্ট কি আনবো? মঙ্গলের রেজাল্ট খুব একটা ভালো নয়। কিছু নাই। নেই। শুক্র এই লগ্নের কি পঞ্চম দশমপতি। শুক্র কি মকর লগ্নের? শুক্র শুভ গ্রহ, সে লগ্নে বসে আছে, খুব ভালো ফল দেবে। একই তো সব দোষ শেষ করে দিল, সব দোষ শেষ করে দিল। তাহলে শুক্র নিঃসন্দেহে শান্তি দেবে। এই ছকটাকার মানস রায় না, মানস রায় শত মাইল খাওয়া সত্ত্বেও মানে শুক্র তার মুখে একটা মুস্কি হাসি দিয়াবে যে মাইল খাইছে, কিন্তু কথা হচ্ছে চোখতে জল পড়তেছে কিন্তু ঠোঁটে একটা হাসি দেখা যাবে এই শুক্রের কারণে, বুঝলেন? তাহলে এবার বউতে যদি নোড়া দিয়ে পিটায়, নোড়া মানে হচ্ছে শিল দিয়ে ওই মরিচ বাটা নোড়া দিয়ে যদি পিটায়ও, তাহলেও মানস রায়ের ঠোঁটে একটা মুস্কি হাসি দিয়ে হবে এই শুক্র। তাহলে শুক্র আছে, এই শুক্র সব দোষ কিন্তু মানে শেষ করে দিল। একই শুক্র এখানে একাই মানে আর কোনো কথা নেই। উপরন্ত শুক্র তো সপ্তম ভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে। সপ্তম এখানে কিনা এই যে দেখেন না, বলেনি সপ্তম পতি চন্দ্র কিনা ধনভাবে হতে পারে, রাহু দৃষ্ট হতে পারে, কেতু যুক্ত, কিন্তু রবি বুধ চন্দ্র বৃহস্পতি যুক্ত যে চন্দ্র সপ্তম পতি ধনভাবে, তখন কিন্তু এই বৃহস্পতির অন্তরালে চন্দ্র কিন্তু ধনদাতা গ্রহ হবে, তাই হবে না? এখানে ঠিক কি বলছেন
স্যার শুক্র ভালো ফল দেবে, কিন্তু স্যার শুক্রের উপরে তো আবার রাহুর অষ্টম দৃষ্টি আছে। আরে রাহুর কি অষ্টম দৃষ্টি আছে আবার? রাহু কি অষ্টমে দৃষ্টি দেয়? অষ্টম দৃষ্টি দেয়, কিন্তু রাহুর তো প্রভাব তো পড়ে। কি পড়ে? প্রভাব পড়বে না স্যার একটু? না না দাদা, স্যার আমার স্যার একটা আমি ডাইরেক্টটা চলে যাই। ক্লাস করেন না কিছু না, মাঝখানে এসে বলেন যে ওখানে দৃষ্টি পড়ে যায়। আচ্ছা, চন্দ্র তো স্যার এখানে বৃহস্পতির সাথে যুক্ত থাকে, কিছুটা ভালো ফল দেবে মানলাম। মানে এখানে একটা খুব বড় প্রশ্ন, এই যে শুক্র সপ্তম পতির উপরে দৃষ্টি দিল, হ্যাঁ, এই দৃষ্টিটা কি শুভ তো হবে না? শুক্রের দৃষ্টি দেয়নি বাবু, সপ্তম পতির দৃষ্টি দেয়নি, সপ্তম ঘরে দৃষ্টি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটি বলছি। তাহলে মকর লগ্নের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ, সেই শুক্র একাই রাজ্যকারক গ্রহ, সেই ব্যক্তি সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার কারণে সপ্তম ভাবকে জাগ্রত করেছে। সপ্তম পতি কিনা ধনভাবে, সে রবি বুধ বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে আছে। তার মানে সপ্তম ভাব, ওই সপ্তম ভাবের অধিপতি তার বিবাহের পর ধন সম্পদ সঞ্চয় করাবে, ওই চন্দ্র কিন্তু ধন ক্ষয় করাবে না, সঞ্চয় করাবে। ঠিক আছে, সঞ্চয় করাবে এই বৃহস্পতি আর রবি থাকাই। এবার সঞ্চয় করালে আমার লাভ কি? কথা হচ্ছে মানুষ রায়ের লাভ কি? সঞ্চয় করালে যদি নোড়ার বাড়ি খেতে হয়, তাহলে আমার সঞ্চয় করায় লাভ কি? সেটাও বিচার করে দেখতে হবে যে সে নোড়ার বাড়ি খাবে না প্রকৃতপক্ষে বেলনের বাড়ি খাবে, সেটাও তো বুঝে আসতে হবে না? স্যার আমার এখানে এই যে প্রশ্নটা, শনির ঘরে চন্দ্র থাকা, এখানে যে এই আয়টা করাচ্ছে চন্দ্রের মাধ্যমে, এই আয়টা কতটুকু যুক্তিযুক্ত স্যার? আপনারা শনির ঘরে এত জগৎ পড়াশোনা করে এই পাগল হলে তো হবে না। কারণ হচ্ছে মকর অপেক্ষা কুম্ভের শনি শান্ত, সেই কুম্ভের শনি শান্ত, কুম্ভের শনি সে তৃতীয় ভাব থেকে যে ধৈর্য সাহস মনোবল জনবলের অধিকারী, এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেওয়ার অধিকারীর সাথে ক্ষেত্র বিনিময় করেছে। সেখানে কুম্ভে যে চন্দ্র বসে আছে, কি একেবারে এই চন্দ্রকে ফেলে দেবেন আপনি? এখানে তো রবি, মানে সহজ পদ্ধতি হলো এই চন্দ্র রবি বৃহস্পতি যুক্ত আছে, এটা খুব সহজ পদ্ধতি, এটা কিছুটা ভালো ফল দেবেই। রবি বৃহস্পতি যেহেতু যুক্ত চন্দ্র, সে যতই রাহু দৃষ্ট হোক আর যতই চন্ডাল দৃষ্ট হোক, তাই বলে ওই চন্দ্র কিছুটা ফল দেবে না, এটা কেমনি হয়? তাহলে ফলিত জ্যোতিষের আগে যত ক্লাস করাইছি, প্রতিকারে ক্লাস করাইছি, সেগুলো বৃথা হয়ে গেল। সপ্তমপতি দ্বিতীয় ভাবে থাকার দরুন এখানে সে শুভ ফল দেবে, ধনভাবে শুভ ফল দেবে। দরকার নেই, ধন সম্পদ আমার জনক বিচারের জন্য দরকার নেই। আচ্ছা স্যার, এখানে এই শুক্রের দৃষ্টি একটা লাস্ট কোশ্চেন, মানে শুক্রের দৃষ্টি সপ্তম ভাবে দিছে, তাহলে সপ্তম ঘরটা যদি বিরোধী গ্রহ শুভ গ্রহ হয়, এটা শুভ ধরে নিলাম নাকি? মানে সপ্তম ঘরটা কিন্তু শুক্রের বিরোধী ঘর, মানে শত্রু ঘর শুক্রের। তারপরও শুক্র তো আবার সপ্তম ভাবকেও দেখে, এটা সত্য কথা, শুক্র সপ্তম ভাবকে দেখে, তাহলে সপ্তম ভাবে শুক্রের দৃষ্টিটা শুভ ধরে নিতাম না, শত্রু হইলেও শুভ ধরে নিতাম। সপ্তম ভাবকে তো জোটক বিচারের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। চতুর্থ সপ্তম ভাবকে জোটক, একটু মিউট করেন, কার ওখানে আনমিউট রয়েছে, বাবুল কুমার দেবনাথ। সপ্তম ভাবকে জোটক বিচারের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না? অবশ্যই স্যার প্রয়োজন, আমার প্রশ্ন স্যার বুঝিনি। হ্যাঁ, তাহলে সপ্তম পতি যদি পাপ গ্রহ হতো, আপনার প্রশ্ন আমি বুঝেছি, সপ্তম পতি যদি পাপ গ্রহ হতো বা শুক্রের যদি শত্রু গ্রহ হতো, শুক্রের তো এমনি শত্রু হচ্ছে চন্দ্র আর রবি, সে তো শত্রু আমরা জানি। এই কথাটা, এই শত্রু গ্রহ, এই প্রশ্নটাই যে শত্রু গ্রহ, তো শত্রু গ্রহ হওয়া সত্ত্বেও সে তো শত্রু ঘরে এসে বৃহস্পতি রবি বুধকে সঙ্গে নিয়ে অবস্থান করছে, রবিও তো তার শত্রু, তাই না? রবি চন্দ্র দুটোই শুক্রের শত্রু না? মানে তাহলে সপ্তম ভাবের অধিপতির অবস্থানটা কোথায়, এটাও দেখতে হবে। দেখতে হবে না? সে অবস্থান, সে পাঁচটা গ্রহকে সঙ্গে নিয়ে বসে রয়েছে। পাঁচজন মানুষকে ঠেলে সরানো সহজ না একজনকে ঠেলে সরানো সহজ? কোনটা সহজ? পাঁচজন এই চন্দ্রকে যদি ফেলে দেন,
তাহলে তো আপনারা বলবেন যে তোমার সপ্তম পতি ধনভাবে যে রাহু দৃষ্ট হয়েছে, তোমার চন্দ্রের মুক্তা ভরে আসো না, আলী বিয়ে করলে কিন্তু তোমার শালার 1 টাকাও থাকবে না, এই কথাই তো আপনারা বলবেন। না স্যার, রবি বৃহস্পতি যেহেতু আছে, রবি আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, বুধাদিত্য আছে, এখানে তো ভালো ফল দেবেই, মানে 50% ভালো ফল। সেক্ষেত্রে বিনিময় করেছে, এখানে যে একেবারে ফেলে দেবেন তা কি করে হবে? না না, 50% ভালো ফল দেবে, নট 50% বা 50% খারাপ হবে। আচ্ছা, দিক আর না দিক আমার এই ক্লাসে ভালো ফল আর মন্দ ফলের প্রয়োজন নেই। ওই যখনই প্রয়োজনে যাচ্ছি তখন বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন চলে আসছে, অর্থাৎ আমার ওইটা প্রয়োজন নেই, আমরা বাদ দিলাম এই অংশ। গেল, বাদ দিন স্যার। হ্যাঁ বাদ দিলাম। তাহলে বাদ দেওয়ার পরে এবার কি হচ্ছে, এই 5টি প্ল্যানেটে কি হচ্ছে দেখেন, তার লগ্ন হচ্ছে কর্কট। কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আর মঙ্গল দুটি গ্রহ শুভ গ্রহ। শুক্র কিনা পাপ গ্রহ? চন্দ্র শুভ। শুক্র তো পাপ গ্রহ নাকি? শুক্র পাপ, শনি মারক, বুধ পাপ। শনি আমার প্রয়োজন নেই, শনি আমার প্রয়োজন নেই, তো এখানে বলছি 3টে গ্রহ প্রয়োজন, একটা শুক্র, একটা মঙ্গল, একটা বৃহস্পতি। তাহলে মঙ্গল হচ্ছে রাজযোগ কারক গ্রহ, পঞ্চম দশমপতি, সে 11 ভাবে আছে রাহু শনিকে যুক্ত হয়ে, তাহলে 11 প্রাপ্তিটা কি সে পাবে? রাহু যুক্ত হতে কিছু তো কমবেই স্যার। রাহু শনি যুক্ত হয়েছে, দুটি গ্রহই মারক গ্রহ যুক্ত হয়েছে, 11 অবস্থান করছে, তার মানে প্রাপ্তিটা তার নেই, পাবে না সে। এখানে একটু হলেও পাবে বললে হবে না, রাজযোগ শুধু 11 আছে। স্যার আমার প্রশ্ন হলো তুঙ্গ রাহুর জন্য পাবে না, কিন্তু শুধু শনি থাকলে তো পেত না? হ্যাঁ, শনি থাকলে পেত। আমি তো লাইটের জন্য রাহুটা দেখতে পাচ্ছি না, এই যে লাইটের জন্য রাহুটা আমি। হ্যাঁ হ্যাঁ, তার মানে এই মঙ্গল কিন্তু তার প্রাপ্তি দিচ্ছে না, তাহলে এখানেও কিন্তু তার মঙ্গল প্রাপ্তি দিচ্ছে না। দিচ্ছে? পাত্রের মঙ্গল প্রাপ্তি দিচ্ছে না? দিচ্ছে না। তাহলে দুইজনের মঙ্গলই কিন্তু রাগ, জেদ, ক্রোধ, অহংকার, যে বা ধৈর্য, সাহস, মনোবল, জনবল, যাবতীয় মঙ্গলের যে বৈশিষ্ট্য, দুজনের মধ্যে কিন্তু মিত্রতা তৈরি করছে না।